নমস্কার বন্ধুরা, আমি রণদীপ। হিস্ট্রি দর্পণ এডুকেশনাল চ্যানেলে তোমাদের সকলকে আবারও স্বাগত। আজ আমাদের আলোচনার মূল টপিক হলো, তোমরা যারা কল্যাণী ইউনিভার্সিটির অধীনস্থ ষষ্ঠ সেমিস্টারে পড়ছো এবং ষষ্ঠ সেমিস্টার তোমাদের হিস্ট্রি মেজর 6.2 যে কোর্সটি রয়েছে, সেই কোর্সটি থেকে আজকে কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করব। তবে এই প্রশ্নটি আলোচনার পূর্বে একটু বলি যে তোমরা যারা এখনো পর্যন্ত পিডিএফ কালেক্ট করোনি, তারা অবশ্যই কিন্তু পিডিএফটা কালেক্ট করে নাও। তোমাদের 16 তারিখ থেকে পরীক্ষা শুরু হচ্ছে। হিস্ট্রি দর্পণ কল্যাণ ইউনিভার্সিটির অধীনস্থ একমাত্র চ্যানেল। 100% কমন দেওয়া হয়ে থাকে এবং শর্ট প্রশ্ন পর্যন্ত সব কিন্তু তোমরা কমন পেয়ে যাবে। এর বাইরে কিন্তু কোনো প্রশ্ন আসবে না। আর তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখো। আর চলো তাহলে শুরু হচ্ছে তোমাদের সাথে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো। কোর্স 6.2 মেজর হিস্ট্রি। দেখো, প্রথম যে প্রশ্নটা তোমরা পড়বে সেটি হলো, উপযোগিতাবাদ বা ইউটিলিটারিয়াজম সম্পর্কে আলোচনা করো। অর্থাৎ উপযোগবাদ বা উপযোগিতাবাদ, এই প্রশ্নটা তোমরা পড়লেই হবে। অবশ্যই দেখবে বেনথামের এখানে বিশেষ একটা ভূমিকা রয়েছে, তা খুব ভালো করে একটু পড়বে। নেক্সট যে প্রশ্নটা তোমরা পড়বে সেটা হলো প্রাচ্য পাশ্চাত্য দ্বন্দ্ব। এই প্রশ্নটা একটু ভালো করে পড়বে, তবে এই প্রশ্নটা ঘুরিয়ে অন্যভাবে আসতে পারে। যেমন ধরো, মেকলে মিনিট 1835 সম্পর্কে আলোচনা করো, অথবা মেকলে ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের জন্য কি পদক্ষেপ গ্রহণ করেছিল, এই বিষয়টা একটু আসবে। নেক্সট যে প্রশ্নটা তোমরা পড়বে, ভারতের গৌরবময় অতীত আবিষ্কারে ব্রিটিশ প্রাচ্যবাদীদের ভূমিকা আলোচনা করো। অথবা প্রশ্নটা এভাবেও আসতে পারে যে প্রাচ্যবাদ সম্পর্কে সংক্ষেপে লেখো। অর্থাৎ তোমরা জানো যে অ্যাংলিসিস্ট মানে হলো পাশ্চাত্যবাদ আর ওরিয়েন্টালিস্ট মানে হলো প্রাচ্যবাদ। এবার দেখো, প্রাচ্যবাদের মধ্যে কিন্তু আমরা বেশ কিছু ব্রিটিশ ঐতিহাসিককে পেয়েছি। যেমন ধরো, আহ স্যার উইলিয়াম জোন্স, যিনি এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠা করেন 1784 সালে কলকাতায়। এছাড়া ধরো লর্ড ওয়েলেসলি, যিনি কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করে 1800 সালে। এছাড়া তোমরা আরেকজনকে পাবে, চার্লস উইলকিন্স, যিনি ভগবত গীতা অনুবাদ করেন। এরকম বেশ কিছু কিন্তু অনেকে রয়েছে যারা মানে ব্রিটিশ হয়েও তারা কিন্তু ভারতের, অর্থাৎ প্রাচ্য শিক্ষা এবং প্রাচ্য সংস্কৃতি, রীতিনীতি, অর্থনীতি, ধর্ম, ব্যবসা বাণিজ্য সবকিছু জানার জন্য তারা কিন্তু আগ্রহী ছিল। এই জন্য প্রাচ্যবাদ, এই প্রশ্নটা কিন্তু তোমরা একটু ভালো করে পড়বে। নেক্সট যে প্রশ্নটা তোমরা পড়বে সেটি হলো, লর্ড ডালহৌসির সাম্রাজ্য বিস্তারের জন্য কি কি নীতি বা ব্যবস্থা গ্রহণ করেছিলেন। দেখো, লর্ড ডালহৌসি প্রথমে বললেই কিন্তু আমাদের একটা নীতির কথা তার মনে আসে, সেটা হলো সত্যবিলোপ নীতি বা ডক্ট্রিন অফ ল্যাপস। তাই এই যে সত্যবিলোপ নীতি, তিনি কিন্তু 1848 সালে এই নীতিটা কিন্তু প্রবর্তন করেছিলেন। এই নীতির মাধ্যমে তিনি কি কি পরিবর্তন এনেছিলেন, সে বিষয়টা কিন্তু তোমাদের একটু মাথায় রাখতে হবে। তবে এটা পড়ার সাথে সাথে এটাও কিন্তু মাথায় রাখতে হবে যে রেলপথ যে ব্যবস্থাটা 1853 সালে, এটা কিন্তু এই ডালহৌসির শাসনকালেই কিন্তু হয়েছে। তা এজন্য রেলপথ ব্যবস্থা প্রবর্তনের উদ্দেশ্য, কারণ, ফলাফল এবং তার পাশাপাশি গ্যারান্টি ব্যবস্থা, রেলপথ বিস্তারকে কেন্দ্র করে, এই বিষয়গুলো কিন্তু তোমাদের একটু পড়তে হবে। নেক্সট যে প্রশ্নটা পড়বে, পিটের ভারত শাসন আইন 1784 সালে, এই প্রশ্নটা একটু ঘুরিয়েও আসতে পারে, কিন্তু অন্যভাবে ঘুরিয়ে আসলে তোমরা এই প্রশ্নটা পারবে না। ঠিক আছে, তো এটাও কিন্তু পিডিএফ এ সুন্দরভাবে দেওয়া রয়েছে। নেক্সট যে প্রশ্নটা তোমরা পড়বে সেটি হলো, সূর্যাস্ত আইন বা জমিদারি বন্দোবস্ত সম্পর্কে আলোচনা করো। তবে এই প্রশ্নটাও 2-3 রকম ভাবে ঘুরিয়ে আসতে পারে, সেক্ষেত্রেও কিন্তু পিডিএফ এ সুন্দরভাবে তার বর্ণনা করা আছে। চিরস্থায়ী বন্দোবস্ত বাদেও কিন্তু আরো 2-3 রকম ভাবে কিন্তু প্রশ্নটা দেওয়া রয়েছে। নেক্সট যে প্রশ্নটা রয়েছে সেটি হলো, সম্পদের নিষ্কমন বা সম্পদের বহির্গমন তত্ত্ব সম্পর্কে আলোচনা করো, এর ফলে কি হয়েছিল। দেখো, এই প্রশ্নটাও কিন্তু খুব সুন্দরভাবে করা আছে এবং আমরা প্রতিটা প্রশ্নই আমরা চেষ্টা করেছি যে সেগুলো যাতে একটুখানি ডিফারেন্ট ডিফারেন্ট টাইপস দিয়ে করা যায়, যাতে শিক্ষার্থীরা সহজেই বুঝতে পারে এবং প্রশ্নটা যাতে ঘুরিয়ে আসলেও তাদের লিখতে কোনো অসুবিধা না হয়। আমরা সেভাবেই চেষ্টা করেছি। আর তোমাদের সাথে আজকে বেশ কিছু প্রশ্ন আলোচনা করলাম। এই প্রশ্নগুলো তোমরা খুব ভালো করে দেখো। আর কেউ যদি ভেবে থাকো এই 6-7টা প্রশ্নই পড়ে যাবো তাহলেই কমন পেয়ে যাবো, সেটা ভুল ধারণা। আমরা জাস্ট কিছু সাজেস্টিভ প্রশ্ন আলোচনা করলাম, আমরা এখনো সাজেশন দিইনি। কেননা আমাদেরকে অনেকেই বলেছে যে স্যার, আমরা টাকা দিয়ে পিডিএফটা যেহেতু ক্রয় করছি, তা অনেকেই পিডিএফ ক্রয় না করেই শুধুমাত্র আপনি ফাইনাল সাজেশন যখন দিচ্ছেন তখন বলার পর সবাই নিয়ে চলে যাচ্ছে। তা এটা ঠিক না। তো আমি এবার ঠিক করেছি, তো যারা পিডিএফ নিয়েছো তোমাদের কথা মাথায় রেখেই আমরা ঠিক করেছি, এবার ঠিক যেমন ভাবে অন্যদের থেকে পিডিএফ যারা নিয়ে 60টা 70টা করে প্রশ্ন তারা পড়ে, তা আমরা চেষ্টা করব যে লাস্ট মিনিট সাজেশনটাও সেরকম আকারেরই দেওয়ার, যাতে তারা বুঝতে না পারে এখান থেকে কোনটা আসবে। একমাত্র যারা পিডিএফ সংগ্রহ করেছে তারাই যাতে বুঝতে পারে। আমরা আবারও বলে দিচ্ছি তোমাদের জন্য কিভাবে রেখেছি। 6.1 যে কোর্সটা রয়েছে সেখান থেকে আমরা শুধুমাত্র দিয়েছি 28টা প্রশ্ন। 6.2 থেকে দিয়েছি আমরা 31 প্রশ্ন। আর 6.3 যে কোর্সটা রয়েছে সেখান থেকে শুধুমাত্র 26টা প্রশ্ন। এর থেকে কম কল্যাণী ইউনিভার্সিটির অধীনস্থ কেউ কখনো দিতে পারেনি এবং পারবেও না। আর অথেন্টিক শর্ট প্রশ্ন একদম ধরে ধরে
প্রথম পেপারটা থেকে শুধু 110টা শর্ট প্রশ্ন আছে সেটাও বলে দিলাম। আর দ্বিতীয় তৃতীয় পেপারটাতেও সেইভাবে অনুরূপভাবে দেওয়া রয়েছে। তো তোমরা যারা চ্যানেল নতুন আছো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রেখো। আর বন্ধু বান্ধবদের মাঝেও শেয়ার করতে কিন্তু একদম ভুলো না। আর যদি কোয়ারি থাকে কোনো অবশ্যই তোমরা কিন্তু জানিও। আর চাপ নেই, তোমাদের আমি লাস্ট মিনিট সাজেশনে দেবো, ওর বাইরে থেকে কোনো কিছু আসবে না। তবে যারা একমাত্র পিডিএফ নিয়েছে তারাই লাস্ট মিনিট সাজেশন দেখে বুঝতে পারবে যে কোন প্রশ্নগুলো পরীক্ষাতে আসবে এবং কোনগুলো আসবে না। আদার্স যারা পিডিএফ নেওনি তারা কিন্তু কিছুটা ধারণা করতে পারবে, কিন্তু তোমরা পুরোপুরি কিন্তু বুঝতে পারবে না। তাই তোমাদের আগে থেকেই বলে দিলাম, কিন্তু লাস্ট মিনিট সাজেশনের বাইরে কোনো প্রশ্ন আসবে না। আর চলো দেখা হচ্ছে তাহলে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আর লাস্ট মিনিট সাজেশন আমি ঠিক পরীক্ষার দুদিন আগেই দেবো। তা অনেকেই যারা বলছো স্যার লাস্ট মিনিট সাজেশনটা প্লিজ দিন, তা আমাকে বারবার বললেও আমি দিতে পারবো না। আমি ঠিক পরীক্ষার দুদিন আগেই দেবো। আর যাদের পিডিএফ সংগ্রহ করার ইচ্ছা রয়েছে তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বর অথবা ডেসক্রিপশনে দেওয়া নম্বরের মাধ্যমে যোগাযোগ করতে পারো। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।